এটা আমার হাজবেন্ড, উনি শহীদ হয়েছিলেন 2017 সালের 28শে ডিসেম্বর। উনি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নাজিমুদ্দিন রোডে হাজিরা গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে মোটরসাইকেল সহ অ্যারেস্ট হন শাহবাগ থানা এসআই আরিফ। উনি ওখানে 2 দিন থেকে উনি অনেক পুলিশি নির্যাতনের শিকার হন এবং পরবর্তীতে বংশাল থানায় যান। বংশাল থানাকে প্রেরণ করা হয়। বংশাল থানাতে ওনাকে অনেক নির্যাতন করা হয়। বংশাল থানার দারোগা আমাকে বলে, আমি দেখতে গেছি, বলে কি যে আপনার হাজবেন্ডকে আওয়ামী লীগে আসতে বলেন, তাহলে ওর ছেড়ে দিব, হ্যান তেন অনেক ধরনের কথা। তারপর বলে কি পরবর্তীতে ওকে যে কোর্টে চালান করা হয়। কোর্ট থেকে কেন্দ্রীয় কেরানীগঞ্জ জেলখানাতে প্রেরণ করা হয়। কেরানীগঞ্জ জেলখানাতে ওনার 8 মাস ছিলেন। 8 মাস কারাবন্দী অবস্থায় ওনাকে ওই কারাবন্দী অবস্থায় ওনাকে অনেক নির্যাতন করা হয়। ওখানেই সূর্য 3-23 নাম্বার সেলে ছিল, ওইখানে ওনাকে নির্যাতন করা হয়েছে অনেক। উনি প্রায় অসুস্থ হয়ে যেতেন এই নির্যাতনের কারণে। আমাকে বলছে, যখন হাজিরা দিতে আসছে তখন আমাকে বলছে কিছুটা, তো বলছে তুমি আইসো না এখানে, তোমারও জানের উপর দিয়ে অনেক হুমকি দিতেছে। আমি বলি কি না, আসতে হবে, আমি চিনি না কে, আমার যদি ভালো করে থাকি তাহলে আমার কেউ ক্ষতি করবে না। আমার 3টা মেয়ে, ওদেরকে রেখে আমি আসতাম আমার হাজবেন্ডকে দেখতে জেলখানায়। পরে ও বলছে অনেক কিছুই। পরে জেলখানায় 8 মাস থাকার পর যখন ওর বেল হবে, ঈদ আসলো, ওর 2 দিন আগেই ওকে মানে এই অবস্থা হয়েছে। পরে ওই যে কেরানীগঞ্জে মেডিকেলের বারান্দার মধ্যে পড়ে ছিলেন। অবস্থা অনেক খারাপ, প্যারালাইসিসের মতো অবস্থা, অনেক অবস্থা খারাপ, ভারসাম্য হারায় ফেলছিলেন। পরে ওখানে যে নেতারা ছিলেন, বিএনপির যে নেতারা, ওনারা আবার ঢাকা থেকে মাইক্রো ডেকে ওদের পিসিতে টাকা নিয়ে মাইক্রো ডেকে ওনাকে পাঠিয়ে দিয়েছেন ঢাকা মেডিকেলে। পুলিশরা নিয়ে আসছেন বঙ্গবন্ধু হাসপাতালে, ঢাকা বঙ্গবন্ধু হাসপাতালে। ওখানে বলছে এটা পুলিশি কেস, ওনারা রাখেন নেই। তারপরে নিয়ে আসে ঢাকা মেডিকেল হাসপাতালে। ঢাকা মেডিকেল হাসপাতালে আইসা ওনাদের বারান্দা ডান্ডা বেরিয়ে অবস্থায় আর হাতে হ্যান্ডকাপ পরে ফালায় রাখছিলেন। না, উনি মারা গেছেন। ছেলে 5 আগস্ট এই 2:30টার দিকে গুলি খাইছে। যাত্রাবাড়ির থানার সামনে গেছে, আন্দোলনে গেছে সবার সাথে। সকালে বাইরে বলছে কয় কি আমি কাজে যাইমু, কাজে যায় নাই। তারপর অনেকে না করছে তুমি যাইও না, হোটেলে তো নাস্তা খাই গেছে গা, কয় তুমি যাইও না। কয় কি যাইমু, কয় গুলি খাইয়া আছে মারা যাইব, তোমার তো বাবা নাই, তোমার মায়ের দেখবো কে। এরপর কয় কি গুলি খাই মরলে মরুক, দেশের জন্য যাইব। 5 আগস্ট গুলি খাইছে যাত্রাবাড়ি থানার সামনে। ওই যে যাত্রাবাড়ি থানায় পুলিশ, যাত্রাবাড়ি থানার সামনে তো গুলি আছে। নূর হোসেন, উনি আমার ভাই হয়, উনি আমার ভাই। ওনাকে গুলি করছে 24 সালে 19শে জুলাই শুক্রবার দিন বিকালে আসরে নামাজ পড়তে গেছে নীলক্ষেত মসজিদে নামাজ পড়ে বাইরে এসে রাস্তায় পিছন থেকে গুলি করছে। কিসের জন্য? উনি তো নামাজ পড়ে বাইরে হাঁটতে আছে, হাইটা মার্কেটে যাইব। উনি টেইলারি করতো নিউ মার্কেটে, বিশাল বিল্ডিং এর 4 তলায়। তারপরে মার্কেটে ঢুকতে পারে না আর কি, নীলক্ষেতের মুড়ি পিছন থেকে গুলি করছে। গুলি করার পরে তো সাথে সাথে এই জায়গায় পড়ে রয়েছে। তারপরে অনেক সময় পর মানে আমরা রাত্রে 8টা বাজে খবর শুনছি যে মারা গেছে, মানুষ নিয়ে গেছে ঢাকা মেডিকেলে, ওখানে বইয়ে মারা গেছে। তারপরে আমরা খবর শুনে গেছি, তারপরে ওনারা লাশ দেয় নাই আমাকে, 3 দিন পরে লাশ দিচ্ছে। হ্যাঁ, কেস করছে। গুলি করছে কারা তো আমরা দেখি নাই, পুলিশে গুলি করছে। আর কারা গুলি করবে? ওখানে তো পুলিশই ছিল, ওখানে কোনো আন্দোলনকারী ছিল না, ওখানে পুলিশ ছিল, পুলিশে গুলি করছে।
আমার বাবা। আপনার বাবার কি হয়েছিল? আমার বাবাকে 2013 সালের 4 ডিসেম্বর মাঝরাতে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়। তারপর আর কোনো খোঁজ পাওয়া গেছিল কি? আজ 12 বছর হয়ে গেছে, আমার বাবাকে আমরা এখনো খুঁজে পাই। এটা কিসের জন্য নিয়ে যাওয়া হয়েছিল, কোনো কিছু জানতে পেরেছিলেন? যে আমার আব্বু স্বেচ্ছাসেবক দলের একজন সাধারণ সম্পাদক ছিলেন, বিএমপি করতেন, তাই তাকে নিয়ে যাওয়া হয়েছে। কোন থানা বা কোথায় দায়িত্বরত ছিল? তেজগাঁয়। তেজগাঁয়। আচ্ছা, পুলিশ বা কারোর সাথে কথা হয়েছিল কি আপনাদের তখন পরবর্তীতে? জি, তখন আমরা থানায় মামলা করতে গেলে তারা র্যাবের কথা শুনে তারা মামলা নেয়নি। আপনার বাবাকে তাহলে র্যাব উঠায় নিয়ে গেছে? জি। পরবর্তীতে এখন পর্যন্ত কোনো খোঁজ খবর পায় না? আচ্ছা, যখন আপনার 2024-এ জুলাই অভ্যুত্থানের পরে কি আপনারা আবার থানায় কোনো খোঁজ খবর বা কোনো কিছু নিয়েছিলেন? জি, আমরা জুলাই শেখ হাসিনা পলাতকের পরে আমরা অনেকবার থানায় যাই, র্যাব হেডকোয়ার্টারে যাই, ডিবি অফিসে যাই, কিন্তু তারা কোনো খোঁজ দিতে পারেনি। 2013 সালে আপডেটে ছিলাম, তবে 2013 সালে কোথায় মারা গেছিল? না, গুম করা হয়েছে। গুম করা হয়েছে? কোথায় গুম করা হয়েছিল? কোথায় থেকে জানো? শাহবাগ থেকে। শাহবাগ থেকে। 4 জনকে একসাথে নিয়ে গেছে। তোমার আব্বু কি করতো? ছাত্রদল করতো। কিভাবে কি হয়েছিল আপনি একটু যদি বিস্তারিত বলতেন। উনি রাজনীতি করত, বিএমপি স্বেচ্ছাসেবক দলের একজন সদস্য হিসেবে ছিল। আর 2013 সালে রাত 2:30 বাজে র্যাব 2 এর ব্যাচ লাগানো ছিল। ওনারা 10-12 জন আইসা বাসা থেকে তুলে নিয়ে গেছে। তখন আমরা যখন জিজ্ঞেস করছি যে ওনার অপরাধ কি, ওনারে নিতে আছে, তখন বলছে যে কিছু জিজ্ঞাসাবাদ আছে, জিজ্ঞাসাবাদ করে ওনারা সকাল ছেড়ে দেবে। পরবর্তীতে আপনারা যখন খোঁজ খবর নিচ্ছেন পাওয়া যায়নি, তখন র্যাবের দায়িত্বরতরা কি জবাব দিয়েছে? আমরা র্যাব হেডকোয়ার্টারে গেছি, র্যাব 2 এর ইতে গেছি। ওনারা বলছে যে ওনাদের কোনো টিম ওদিন আসে নাই, ওনারা অস্বীকার গেছে, ওনাদের কোনো টিম আসে নাই, ওনারা নেয় নাই, একবার অস্বীকার গেছে। আর আমরা যখন থানায় গেছি, থানায় র্যাবের কথা শুনে বলছে এটা রাজনীতি বিষয়, এইসব মামলা ওনারা নিবে না, কোনো জিডিও নেয় না আমাদের। পরে আমরা আন্তর্জাতিকভাবে জিডি করে আমাদের একসাথে 8 জন নিচ্ছে, সাজেদুল ইসলাম সুমন সহ, সাজেদুল ইসলাম সুমন, তানবীর, মাসুদ, রানা, রাসেল, আলামিন, কাউচার, এই 8 জন, আদনান চৌধুরী। আচ্ছা, যখন হচ্ছে র্যাব আপনার বাসা থেকে নিয়ে যায় তখন ওনাদের র্যাবের ড্রেস পরা ছিল? র্যাবের ড্রেসও ছিল, আর সিভিলও ছিল, সাদা পোশাক। যারা র্যাবের ড্রেস পরেছিল ওনাদের নাম প্লেট বা কে কোন দায়িত্বরত আছে এটা কি কখনো জানার চেষ্টা করেছিলেন? না ভাই, তখন এত কিছু তো আর বুঝতে পারি না, যে তখন তো গুম কি এটা তো আমরা বুঝি না, এখন শুন বুঝি যে গুম। এর আগে আমরা তো বুঝতে পারি না যে ওনারা তো আইনের লোক, ওনারা নিবে, থানায় হ্যান্ড ওভার করে দিবে, আমরা পরে যা করি যেভাবে আনবো। ওনারা যে নিয়ে এইভাবে গুম করে ফেলাবে তখন আমরা বুঝতে পারি না। আমার ছোট ভাই। আচ্ছা, কিভাবে কি হয়েছিল যদি বিস্তারিত বলতেন? আমার ভাই সূত্রাপুর থানা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ছিল। তারপরে 14 সালে যে জাতীয় নির্বাচন হয়, নির্বাচনের আগে যে দরপাক শুরু হয়, তখন 2013 সালের 28শে নভেম্বর ও ঢাকা কেন্দ্রীয় কারাগারে 5 বন্ধু মানে ওর আরেক বন্ধুকে দেখতে গিয়েছিল। সেখান থেকে মাইকুতে করে সাদা পোশাকধারী প্রশাসনের লোক এসে তুলে নিয়ে যাওয়া হয়। এটা হলো 13 সালের 28শে নভেম্বর। পরবর্তীতে আপনারা এই বিষয়ে থানায়? হ্যাঁ, আমরা লোকাল ওখানে যে চকবাজার থানা আছে, কেন্দ্রীয় কারাগারের ওইখানে গেছি। ওনারা আমাদের জিডি নেয় নাই, বলে যে সূত্রাপুর থানায় যান, যেহেতু আমরা সূত্রাপুরের লোকাল। ওইখানে গেছি, ওইখানে বলে যেখান থেকে মিসিং হয়েছে সেখানে যান। এভাবে আমাদেরকে অনেক ঘুরানো হয়েছে, জিডি নেওয়া হয় নাই। কারণ ওনারা বলতেছে একটাই সমস্যা, এটা রাজনৈতিক সমস্যা, এখানে জিডি নেওয়া যাবে না। পরে 3 বছর পরে ওরা জিডি নেয়, ওদের নিজেদের মতো করে নিখোঁজ একটা সংবাদ হিসেবে আমাদের কাছ থেকে জোরপূর্বক লিখিত নেয়। আর এরপরে তো আমরা সব জায়গায় খোঁজ করছি, আমরা সব জায়গায়। এই মানে আজকে স্টেজে সাজানো হয়েছে উনি হাজারা খাতুন, সেই মা, যার কারণে মায়ের ডাক প্রচার হয়েছে। সমস্ত মা একত্রিত হওয়ার জন্য এই মায়ের ডাক তৈরি করেছেন। আজকে সমস্ত মারা একত্রিত হয়েছেন এই মায়ের ডাকে। তো সাজেদুল ইসলাম সুমন আমার স্বামী, আমি নাসিম আক্তার।
উনি আমার শাশুড়ি, ওনার নাম হাজারা খাতুন। তো মায়ের ডাক আমার ফ্যামিলি থেকে মানে আমার শাশুড়ির নাম দিয়ে তৈরি হয়েছে। আমার স্বামী গুম হন বসুন্ধরা আই ব্লক থেকে 2013 4 ডিসেম্বরে। র‍্যাব 1 ওনাকে তুলে নিয়ে যান, 12 বছর হচ্ছে। ওনাকে এখনো আমরা খুঁজে পাইনি। জি, উনি বিএনপি দল করতেন, বিএনপি সাধারণ দলের সম্পাদক ছিলেন। একটাই দোষ, উনি দল করতেন, বিএনপি করতেন। এই জন্য ওনাকে, ওনার সাথে ওনার খালাতো ভাই একজন যার বাসায় ছিলেন বসুন্ধরা আই ব্লকে, উনি তো আর কোনো দল করতেন না, কোনো পার্টি করতেন না। ওনাকে সহ আমার স্বামী, তার সাথে আরও 5 জন, মোট 6 জনকে র‍্যাব 1 গাড়ি তুলে নিয়ে যান। জি, আমরা আজও একজনকে খুঁজে পাইনি, একজনকে খুঁজে পাইনি। আমার বাবা আসে না, আমার বাবাকে দেখতে চাই, ফেরত চাই, ফিরিয়ে দেন। আমার বাবা কোথায়? আমার বাবা আসে না, আমার বাবাকে দেখতে চাই, ফেরত চাই, ফিরিয়ে দেন। আমরা বিভিন্ন মানে হেডকোয়ার্টার র‍্যাব 1 থেকে শুরু করে আমরা বিভিন্ন হেডকোয়ার্টার পর্যন্ত গেছি। তো আমার শাশুড়ি তো প্রতিদিন সকালে যেত, রাত্রে আসতো। আমার বড় ননাসকে নিয়ে যেত, মাঝে মধ্যে আমিও যেতাম। তো তাদের একটাই কথা, তারা দিয়ে নেই, তারা তুলে আনে নাই, তারা অস্বীকার। কিন্তু আমরা জানি, আর আমাদের যেখান থেকে তুলে নেওয়া হয়েছিল ওইখানে আপনার লেবার ছিল 15-16 জন। সেই লেবার সাক্ষী যে তাদেরকে কিভাবে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। আমার হাজব্যান্ড খালেদ হাসান সোহেল 2013 সালের 28শে নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে গুম হয়। এই 11 বছর ধরে শুধুমাত্র আমি এবং আমার ছেলে এই ছবিটা নিয়ে শুধু অপেক্ষায় দিন কাটাচ্ছি যে কবে সোহেলের একটা খবর পাবো, কবে সোহেল আমাদের মাঝে ফিরে আসবে। এই মানবাধিকার দিবস উপলক্ষে আমরা আজকে এসেছি যে আমার স্বামীকে যেখানে যে অবস্থায় আছে, আমার স্বামীর যেন একটা সঠিক সন্ধান এখন আমরা পাই। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের আকুল আবেদন যে সোহেলকে যেখানে যে অবস্থায় রাখছে, সোহেলের যেন সঠিক খবরটা আমাদেরকে দেয় এবং সোহেলকে যারা এতগুলো বছর আমাদের কাছ থেকে দূরে রাখছে তাদেরকে যেন উপযুক্ত বিচারের আওতায় নিয়ে তাদেরকে যথোপযুক্ত শাস্তি প্রদান করা হয়। উনি ছাত্রদলের তৎকালীন 79 নং ওয়ার্ড ছাত্রদল সভাপতি ছিলেন। আর বিএনপি করার কারণেই মেইনলি তাদেরকে গুম করা হয়, যেহেতু 14 আগে 2014 সালে নির্বাচনের পূর্বে বিভিন্ন বয়সী রাজনৈতিক নেতৃবৃন্দ যারা ছিলেন তাদেরকে দমন করার জন্যই আওয়ামী লীগ সরকার এই কাজটা করেছিল। আপনার র্যাপে উঠে নিয়ে গেছে 4টা কালো গাড়ি আসা সন্ধ্যা 7টা বসুন্ধরাতে 2013 4 তারিখে নিয়ে গেছে। উঠে নিয়ে আসে বাসার সাথে, বাসার সামনে গেটে যারা ছিল বাসার সামনেতে 8 জন নিয়ে গেছে একসাথে। তাও ছিল আপনার ওই যে বিএনপি ছিল, ছাত্রদল রাজনীতি বিএনপির নাম ছিল। এই কোনো সহিংসা না, কোনো কিচ্ছু না, সে না খোঁজ খবর পাইনি। আমরা র্যাপের অফিসে কতবার গেছি, র্যাপের আবার বলছে নাই, আমরা আনি নাই, নিয়ে আসি নাই। থানাত গেছি, ডিবিতে গেছি, সব জায়গায় খুঁজছি, কোনো জায়গায় তথ্য দেয়নি তারা। এটা আমার বড় ছেলে সজল মিয়া শহীদ হইতে চিটাঙ্গর দাস বাংলা ব্যাংকের সাথে সুগন্ধা হসপিটাল না হয়েছিল ওনাকে। কেন গুলি লেগেছিল আর কোথায় গুলি লেগেছিল? চিটাং রোড, এই যে পেটে, তলপেটে বাম সাইডে। কিসের কারণে তাকে গুলি করা হয়েছিল আমি সঠিক জানি না, হয়তো ছাত্র আন্দোলনে গিয়েছিল, অংশগ্রহণ করছিল। মানে তাকে একাই কি গুলি করেছিল না কোনো আন্দোলন বা কোথাও গিয়ে গুলি? আন্দোলনে গিয়েছিল, অনেকই লোক আসছিল ওই জায়গায়, ছাত্র আন্দোলনে অনেক লোক আসছিল। এটা হচ্ছে উনি কি বিএনপি বা কোনো কিছু করতে? না না, ছাত্র ছিল, কোনো ছাত্র ছিল। জি, আমার হাজবেন্ড। কি হয়েছিল ওনার সাথে? 2020 সালে 29শে মার্চ লকডাউনের সময় ওনাকে মেরে ফেলা হয়েছে ষড়যন্ত্র করে। 2020 সালে কিভাবে মারা গিয়েছিল? রাস্তার উপরে ওই যে ভ্যান থেকে তরকারি কিনতেছে, তখন ট্রাকে হচ্ছে চাপা দিয়ে মেরে ফেলছে আর কি, ওই যে ষড়যন্ত্র করে। কিন্তু ওই সময় লকডাউন ছিল, রাস্তায় কোনো গাড়ি চলাচল করতো না।
ওনার সাথে ষড়যন্ত্রটা কিসের জন্য? উনি হচ্ছে বিএনপির কর্মী ছিল, এই কারণে। জেলা বা কোন থানা? লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ থানার। পরবর্তীতে আপনারা এই নিয়ে পুলিশের সাথে বা না, আমরা কোনো কিছু করি নাই ভয়ে। পুলিশের সাথে কথা হয়েছিল? ওনারা কেস বা জিটি কোনো কিছু? ওরকম কিছু তো আমার ফ্যামিলির লোকে জানে, আমি তো মহিলা মানুষের তো পর্যন্ত জানি না। হ্যাঁ, নোয়াখালী ছাটখিল থেকে আসছি। আমার হাজব্যান্ড আজ 10 বছর গুম করে ফেলেছে। মোটরসাইকেলে অ্যাক্সিডেন্ট হয়েছে। ঢাকা যাওয়ার পথে মাইক্রোদি দাউদকান্দি ব্রিজের তাই র্যাব বাহিনী উঠাই চোখ বান্ধি হাত বান্ধি এক রুমে ঢুকে ফেলাইছে, আমাকেও নিয়ে গেছে। আমার পরের দিন সকালে মাইক্রোদি ফাটাই দিছে, আর হেরে আর খোঁজ পাই না। হ্যাঁ, আমি এখন হের সুস্থ বিচার চাই। জীবিত থাকলে লোক চাই, আর মৃত হইলে লাশ চাই। অনেকে আয়নাগর লোক পাইছে ফিরত। আমি এখনো আশাবাদী আছি আয়নাগর পাবো। আমি এখনো এ পর্যন্ত পড়ে রয়েছি। আজ 10 বছর, 2014 সালে এপ্রিল মাসের 19 তারিখ। উনি আমার হাজব্যান্ড। উনির নাম হয়েছে মোহাম্মদ আলমগীর হোসেন, আমার নাম হয়েছে তাসলিমে। আমি লক্ষ্মীপুর নোয়াখালী থেকে এসেছি। ওনারা ঢাকা থেকে যাওয়ার সময় কুমিল্লা 3 রাস্তার মোড় থেকে একটা গাড়ি কালো গাড়ি আসছে। কালো গাড়ি আসি ওভারটেক করি ওনাকে নিয়ে গেছে। র্যাবের পোশাক ধরে র্যাব 11। পরবর্তীতে আমি লক্ষ্মীপুর যে পুলিশের কাছে অভিযোগ করছি বা মামলা করতে গেছি। ওনারা আমার কোনো মামলা নেয়নি, মামলা নিবে না বলছে যে জায়গা থেকে নিচ্ছে আমি ওই জায়গায় যাই মামলা করার জন্য। তখন আমি কুমিল্লা যাইনি, আমি লক্ষ্মীপুরে মামলা করতে রয়েছি, করছি। ওরা আমার মামলা নেয়নি। গার্মেন্টসে চাকরি করতো, মানে রাস্তাত বাড়াইছে, এর মধ্যে গুলি করছে। গুলি করে পরে আহত হইয়া পড়ে রয়েছে রাস্তা। পরে সবাই ধরাধরি করে তার এই আমার এক ভাগনাতে ধরাধরি করে মেডিকেল লয়ে গেছে। মেডিকেলে থেকে মনে কর 5 তারিখে গুলি খাইছে, 7 তারিখে মৃত্যু হয়েছে। এখন আমরা বিচার চাই।